দ্যাটস রাইট। ফিরলাম আবার ওর সাথে নিয়ে ভূত এফএম এবং ঘড়িতে সময় এক্স্যাক্টলি ১১টা বেজে ৫৯ মিনিট। অসংখ্য রকমের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো গেস্ট রয়েছেন আমাদের সাথে। তো ১ম এ যেই গেস্টটির কাছে আমি যাবো, আমরা সরাসরি গেস্টের কাছে যাই। আ বুঝতেই পারছেন আমাদের সাথে সাউনি যে রেগুলার যেরকম থাকেন আজকেও তিনি আছেন আমাদের সাথেই থাকবেন পুরো শো জুড়ে। আর আমাদের ১ম যে গেস্ট, সেই গেস্টটির সাথে আমি শুরুতে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কায়সার রহমানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছি। আর বর্তমানে ফ্রিল্যান্স কাজ করছি। ওকে। সো পরিচয় পর্ব তো আমরা পরিচিত হলাম আপনার সাথে এবং আপনি আমাদের ইমেইল করেছিলেন। জি। চমৎকার ইমেইলের জন্যই আপনাকে আসলে মূলত এখানে ডাকার মূল কারণ যেটা আরকি আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান? আজকে একদম শুরু করতে চান কোনটা দিয়ে? আসলে ভৌতিক ঘটনা আমার জীবনে বিক্ষিপ্তভাবে মোট ৩ টা ঘটেছে। ওকে, ৩ টা ঘটনা শুনবো তবে তার আগে আমি কয়েকটা এসএমএস পড়ে ফেলি। কারণ ঘটনাগুলো শোনার আগে কিছু এসএমএস পড়া উচিত যারা এত কষ্ট করে এসএমএস পাঠাচ্ছেন। মোমেন বলেছেন যে আজকে ২ সপ্তাহ পরে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন আজকেও তিনি আশা করছেন যে সবসময়ের মতো খুব মজা পাবেন। মজা পাবেন কিনা জানি না। আমার মূল কাজটা হচ্ছে ভয় মিশ্রিত মজা দেয়া। সেটা পেলে খুব খুশি হব। থান্ডার বয় লিখেছেন যে আমার ফার্স্ট সেমিস্টার এক্সাম চলছে বাট ভূত এফএম না শুনে থাকতে পারছি না। ভূত এফএম কি আমাকে পাগল করলো? সর্বনাশ! আমি চাই না যে কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্টের আমাদের এই অনুষ্ঠানের কারণে অনেক বেশি রকমের পসার বেড়ে যাক। আমি সেটা চাই না। সো সেটা কোনো কারণ না। আমার মনে হয় যে আপনার ভালো লাগছে সেইজন্যই। আসলে ওই যে বলে না যে আমি এত বেশি ভালো লাগে যে আমি পাগলের মতো শুনি। এরকম টাইপের কিছু একটা করতে পারে। মুনেম লিখেছেন যে আচ্ছা মুনেমের একটা এসএমএস আমি পড়ছি। তৌফিক লিখেছেন যে আ আমি অভাগা আমার এসএমএস পড়তে সমস্যা কি? আমি ঠিক বুঝতে পারছি না। তবে যদি আপনার এসএমএস মানে ভূত এফএম এ যদি আপনার এসএমএস না পড়া হয়, তাহলে বুঝবেন সমস্যাটার নাম হচ্ছে একদমই ডেফিনিটলি ভৌতিক সমস্যা। এটা আমাদের কারো সমস্যা না। আ তুরান লিখেছেন যে ২০১১ র শুরুতে মনটা খারাপ হয়ে গেল যখন রাত ১২ টার সময় ভূত এফএম প্লে করা হলো না। ওকে। মনেও একইভাবে 31st এ তিনি ওয়েট করেছিলেন। আসলে আমরা চাইছিলাম যে ঐদিন সবাই কেমন একটু পার্টি মুড এ একটু মজা মানে নিউ ইয়ার আসছে এরকম একটা মুড এ থাকেন। তো সেই সময় খামোখা ভয় পাইয়ে দিয়ে কি লাভ? তবে আমি ভাবিনি যে আপনারা এত মিস করবেন। আমি কিন্তু খুব মিস করেছি। সো এখন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে যিনি আমাদের তার জীবনের ঘটনা বলবেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা। আমি তখন তার মানে আপনি ক্লা পড়াশোনার কারণে ঢাকায় আছেন। হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। আ ১ম ঘটনাটা বলি যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5 এর ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম। হ্যাঁ। এর সাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন হুম। আ একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত। সেটা ৩ টার সময় হতো বা ৪ টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা-আব্বার কাছে গিয়ে ঘুমাতাম। হুম। এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং আ বুঝতে পারতাম যে আমার আব্বা-আম্মাও বিষয়টা খুব এনজয় করত। তাদেরও ভালো লাগতো। যে ছেলে শুচ্ছে আমাদের সাথে সে রাইট। তো একদিন আমি এরকম আমার ঘুম আ ৩টা-৪টার দিকে টাইমটা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। ৩টা-৪টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দেই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, ওইখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা। তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুলল। দরজা খুলে তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই। বিছানাটা যেরকম থাকে কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে আরকি। লম্বা হয়ে শুয়ে থাকি, রাইট। দৈর্ঘ্য যেটা। মানে খাটের এক প্রান্তে মাথা থাকে, আরেক প্রান্তে পা থাকে। এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা বা খাঁচের যে প্রস্থ সেই অনুযায়ী হচ্ছে। সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, ৩ জন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, একপাশে আব্বা আর আমার একপাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বা গল্প শুনতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশেই মানে হুম। মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটায়, সেই
স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, হুম। অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ঙ্কর হাসি না। মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দুমাত্র ভয় পাইনি। হুম। আমিও ওনাকে দেখে হাসছি। হুম। উনিও হাসছেন, আমিও হাসছি এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং উনার সমস্ত মুখমণ্ডল আ গোটা, গোটা যেটাকে ঘা বলা যায় আরকি। পুরো মুখ সেটাতে ভর্তি আরকি। আ গোল, গোল হুম। পুরো মুখে গোল, গোল চিহ্ন এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে, মাঝে কোনো ভিক্ষুকদের দেখা যায় এভাবে যে শরীরে অনেক কিছু ছিঁড়ছে। টাইপের কিছু একটা। ঐরকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছে। আ যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের আ ভাষায় হাসে, সে হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমিও উনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে, দেখতে আমি একসময় ঘুমায় যাই এবং ঘুমায় যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্তভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি। এখন সেটা আমার দৃষ্টিভ্রম কিনা বা আমি সেই মানে সেই বিশ্লেষণে যাচ্ছি না। সেই প্রশ্নই আসছে না। কিন্তু আমি দেখেছি এবং দেখে আপনি ভয় পাননি, রাইট? এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। ওকে। অনেক ইন্টারেস্টিং ঘটনা মনে হচ্ছে। এটা কিন্তু জাস্ট শুরু। উনি যে ইমেইলটা করেছিলেন সেটা আমরা সবার পরে শুনবো তার কাছ থেকে। আমাদের আরও ২ জন গেস্ট রয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। সেই ঘটনাটা এটা তো আপনি বললেন নবাবগঞ্জের ঘটনা, তাই না? আজরাহনপুর রাইট। গ্রাম। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকক্ষণ যেতে লাগে সেরকম একটা জায়গার ঘটনা শুনবো। সেটা হচ্ছে কক্সবাজার, রাইট? ইয়েস, কক্সবাজার। সো নামটা আগে শুনে নেই। আমার নাম আরমান বিন কামাল। হুম। কোথা থেকে এসেছেন আপনি? আমি সরাপাড়া থেকে এসেছি। শাওড়াপাড়া, ঢাকা। আ আপনি আমি তানজিম চৌধুরী মিল্টন। আমি আরমানের ফ্রেন্ড। আমার ফ্রেন্ড। দ্যাট মিনস যে আপনাদের দুজনের মানে মিলিত ঘটনা এটা, তাই না? জি, জি, আমাদের দুজনে মিলে তো ওকে। সো আ কবেকার ঘটনা হয়েছিল এটা? যে ঘটনাটা বলবেন সেটা বুঝলাম যে কক্সবাজারে। কবে ঘটেছিল এই ঘটনাটা? মানে এই ঘটনাটা হচ্ছে আপনার আমাদের এই আগের বছরের শুরুর দিকে। গত বছরের শুরুর দিকে। আমি মিরপুর বাংলা স্কুলে ক্লাস 10 এ পড়ি। আরকি গত বছর 9 এ পড়তাম। আমাদের ১ম সাময়িক পরীক্ষা শেষ হয়েছিল আরকি। আমি আর আমার বন্ধু মিল্টন মিলে প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক। সেই সময়ের ঘটনা। ওকে, ঘটনা শুনবো। কোথাও ঘুরতে যাওয়া যাক। ওকে, সেই ঘটনাটা আমরা শুনবো। তার আগে একটা কথা বলি। সেটা হচ্ছে জানিয়ে দিচ্ছি যে যারা আমাদের শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম আছে রাসেল সাথে। অ্যান্ড আপনারা যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেন 9840 নাম্বারে। SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠাবেন 9840 নাম্বারে। এবং যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল করতে পারেন ভূত এফএম which is BHOOT ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনারা ইচ্ছা করলে ইমেল করে আপনাদের ঘটনা বিস্তারিতভাবে আমাদের জানাতে পারেন। ওকে, সো আমরা আবারও আরমানের কাছে চলে যাচ্ছি। আরমান যে ঘটনাটা বলছিলেন। আচ্ছা, তারপর আমরা ১ম সাময়িক পরীক্ষা শেষ হলো। মানে গ্রীষ্মের ছুটি দিয়েছে। এখন আমরা চিন্তা করলাম কোথা থেকে ঘুরে আসা যাক। এখন মিল্টন সাজেস্ট করলো যে, "চল কক্সবাজার যাই।" আচ্ছা, আমি বললাম, "ওকে ডান, কক্সবাজার।" তারপরে একদিন আরকি দিনক্ষণ দেখে বাসে চড়ে বসলাম আরকি। তারপর গেলাম কক্সবাজার আরকি। ২ দিন থাকার প্ল্যান আমাদের। হুম। ২ দিন থাকার প্ল্যান। এখন আমরা ওখানেই একটা হোটেল মানে ভাড়া করলাম। একটা রুম, ২ জন মানুষ যেহেতু একটা রুম ভাড়া করলাম। এখন আ ১ম দিনটা জাস্ট কক্সবাজারের আশেপাশের বিচটা ঘুরে-টুরে দেখলাম। এখন চিন্তা করলাম যে আমার ঢাকায় যখন ছিলাম, তখন বন্ধুরা বলছিল যে, "হিমছড়িটা দেখে আসিস পারলে।" হুম। আরকি হিমছড়ি খুব সুন্দর জায়গা। পাহাড়-টাহাড় আছে, জঙ্গল-টঙ্গল আছে, দেখে মজা পাবি। হ্যাঁ। এখন মিল্টন বলল যে, "দোস্ত, হিমছড়ি যখন আমরা যাবো, হুম। রাতেই যাই।" আমি বললাম, "কেন?" এখন সে বলল যে, "রাতে" তখন পূর্ণিমা রাত ছিল আরকি। পূর্ণিমা রাত আরকি। সে বলল, "রাতে জোছনার মধ্যে সমুদ্র দেখতে কেমন দেখায় আমার আরকি দেখার খুব শখ।" আচ্ছা, ওকে। এখন
আচ্ছা আমি বললাম ডান, সমস্যা নেই, রাতেই যাব। তারপরে হোটেল থেকে বের টের হয়ে আর কি সন্ধ্যার দিকে নাস্তা টাস্তা করে হুম। বের হলাম 7টার দিকে। জিপ খুঁজতেছিলাম, হিমছড়ি যেতে জিপ লাগে। ওকে। ওখানে জিপ খুঁজতেছিলাম, জিপ খুঁজতে খুঁজতে আমাদের 8টা বেজে গেছে। আচ্ছা। 8টা বেজে গেছে, তারপর রাত 8টা। রাত 8টা বেজে গেছে। রাত 8টা বাজার পরে হুম। এখন জিপে করে যেতে 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 হাতে ঘড়ি ছিল, অলমোস্ট আমরা একটা জায়গায় থামছি। হুম। মানে জায়গাটা ভালো লাগছে, বলছি যে আয় এখানে একটু নেমে হাঁটাহাঁটি করি, ছবি টবি তুলি আর কি। তারপরে ওকে নামলাম তখন ওই রাতের বেলাতেই? জি, আচ্ছা। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাতের 9:30। তখন আমরা যখন নামলাম মোটামুটি 1.5 ঘন্টা লাগছে। এখন ওখানে নামছি, তারপর বললাম যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন। জিপের যে ড্রাইভার ছিল আমাদের হায়ার করা, যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন, আমরা একটু হেঁটে হেঁটে আসতেছি। আচ্ছা। ড্রাইভার বললো ঠিক আছে, অলরাইট। তারপরে আমরা আর কি হাঁটতেছি, গল্প করতেছি, ছবি তুলতেছি। এখন অনেকক্ষণ মানে 5-6 মিনিট হাঁটলাম, মানে আমাদের জিপটা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। হুম। তখন মানে আমরা যেদিক থেকে আসছিলাম আর কি ওদিকেই হাঁটা শুরু করছি। এখন আমাদের ডান দিকে জঙ্গল, আচ্ছা। মাঝখানে আমরা বিচের উপর দিয়ে হাঁটতেছি, ডান দিকে জঙ্গল, বাম দিকে হচ্ছে সাগর, যেটাকে সি বলে। হুম। এখন আমরা মানে আমি জিনিসটা ফার্স্টে নোটিস করছি, মিল্টন পরে নোটিস করছে জিনিসটা। হুম। এখন আমি নোটিস করলাম যে দাদা দাদা বলতে বলতে কে যেন মানে আসতেছে আর কি, শব্দটা কাছে আগায় আসতেছে আমার। আচ্ছা। এখন আমি নোটিস করলাম যে শব্দটা ডান দিক থেকে আসতেছে, যেদিকে জঙ্গল। হুম। এখন খেয়াল করলাম যে হ্যাঁ, একটা মেয়ে আসতেছে দৌড়াইতে দৌড়াইতে। হুম। এখন এভাবে আস্তে আস্তে আমরা তো অবাক হয়ে গেছি, এত রাতে এখানে একটা মেয়ে, তাও মানে মেয়েটা মানে ভদ্র করে ছিল, মানে জামা কাপড়ে সেটা বোঝা যাচ্ছিল আচ্ছা। আর কি। আসলো, সে এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে দাদা আপনারা কোথায় যাচ্ছেন। এখন আমরা বলতেছি যে আমরা তো ওইদিকে হাঁটতেছি। এখন বললো যে দাদা আমি তো রাস্তা হারাই ফেলছি, আমাকে একটু আগায় দেওয়া যায়। এখন আমরা তো মানে একা মেয়ে মানুষ, ভরসা করতে পারলাম না। তারপর আমি আর আমার ফ্রেন্ড একটু আলোচনা করে নিলাম হুম। যে ঠিক আছে, একে কি আগায় দেওয়া যায়। তারপর আমার ফ্রেন্ড বললো যে অলরাইট, কোনো সমস্যা নেই, আগায় দিই। তারপরে বললাম আপনার বাসা কোথায়। তারপর আমরা যেদিকে যাচ্ছিলাম ওদিকে হাত তুলে দেখাইলো জাস্ট, হুম। কোনো কথা বললো না। তারপর ওনাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি মানে কোনো কথা হইতেছে না আমাদের মধ্যে। এ নিয়ে প্রায় 10 মিনিট হাঁটছি। হুম। 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করছি। তারপর হাঁটতে হাঁটতে ওইদিকে গেছি। এখন 10 মিনিট পরে আমার ফ্রেন্ড আর কি মিল্টন, ও বিরক্ত হয়ে বলছে যে আপনার এই বাসাটা অ্যাকচুয়ালি কোন দিকে, হুম। এতক্ষণ লাগতেছে কেন, তাছাড়া আপনি এত রাতে এখানে আসলেন কিভাবে। হুম। তারপরে মেয়েটা বললো যে দাদা আমি তো বের হয়েছি, রাস্তা তো আর খুঁজেই পাচ্ছি না। হুম। মানে তখন মানে আমি মেয়েটা এমন ভাবে বলছে, আমি একটু ভয় পাইছি, ও একটু ভয় পাইছে। এখন দুজন দুজনের দিকে তাকাইলাম, মানে একটু ভয় পাইছি দুজনই, মানে দুজনকে বলার চেষ্টা করতেছি চোখ দিয়ে যে ভয় পাইছি আমরা। এখন চিন্তা করলাম যে ঠিক আছে, অলরাইট, কথা না বলি, যেখানে যেতে চাই দিয়ে আসি। ওকে। তারপর হাঁটতেছি, আরো কিছুক্ষণ হাঁটলাম। এখন দেখি পিছনে একটা হেডলাইট, হুম। মানে অ্যাকচুয়ালি আমাদেরই জিপের হেডলাইট আর কি। আমরা নোটিস করছি একটু পরে যে এটা আসলে আমাদের হেডলাইটটা দেখে খেয়াল করছি যে হ্যাঁ গাড়ি আসছে, গাড়িটা দিয়ে এখন ধীরে সুস্থে যাওয়া যাবে, যেখানে উনি নামতে চান নামায় দিয়ে যাবে। হ্যাঁ। এখন দেখলাম গাড়িটা আমাদেরই। এখন ড্রাইভার বললো আপনারা এত দূর আসলেন কিভাবে। সে অবাক হয়ে গেছে একদম, এত দূর আসলেনই বা কিভাবে। আমরা বললাম কত দূর আসছি, আমরা তো 20 মিনিটের বেশি হাঁটি নাই। হুম। এখন ড্রাইভার বললো আপনারা 20 মিনিটে 3 মাইল রাস্তা পাড়ি দিচ্ছেন জানেন। আচ্ছা। আমরা তো 3 হাইলা রাস্তা। 3 মাইল রাস্তা 20 মিনিটে, যা পুরাপুরি না দৌড়াইলে অসম্ভব। হুম। না দৌড়াইলে যেটা অসম্ভব আমরা সেটা হেঁটে সম্ভব করছি। আচ্ছা। হ্যাঁ, এখন ড্রাইভার মানে আমরা মেয়েটার দিকে নজর দিলাম। এখন জাস্ট আমি দেখলাম যে আমার বন্ধুও দেখলো, ভ্যানিশ, মেয়েটা নাই।
মানে যখন গাড়ি আসছিল তখনও দেখেছিলেন? যখন হেডলাইট কোনো আমরা হেডলাইটের দিকে তাকায় ছিলাম, মানে মেয়েটার দিকে একবার তাকাইছিলাম, তখনও ছিল। মেয়েটার গায়ে হেডলাইটের আলো পড়তেছিল। আচ্ছা। এখন মানে জাস্ট আমি যখন তাকাইলাম মেয়েটার দিকে, হুম। তারপর জাস্ট ভ্যানিশ সে। মানে সে তার চিহ্নই নাই। মানে জায়গাটা, এরিয়াটা যথেষ্ট বড়। দৌড়া যেতে, যেতে মানে অনেক সময় লাগবে। কোথাও লুকাইতে হইলেও অনেক সময় লাগবে। ফাঁকা জায়গা একদম। ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা, নির্জন জায়গা। মানে এটা সম্ভবই না। তো ড্রাইভার কি বলেছে? ড্রাইভার তো হেডলাইটের এটা আমি বললাম যে, "আপনি কি কিছু দেখছেন?" যে ড্রাইভার বলল, "না তো, আপনারা ২ জনই। তাছাড়া আপনারা এতদূর আসছেন কিভাবে এটা আমাকে বলেন।" ড্রাইভার নিজেও অবাক হয়ে গেছে। আমি একটু আপনার বন্ধুর সাথে একটু কথা বলি না? আ মানে ও যেটা বলল বা যে অবস্থাটা এতক্ষণ ধরে ও বলল, ঠিক ঐরকমই একটা মেয়েকে কি আপনি নিজেও দেখেছিলেন? হ্যাঁ, আমি ওটা ওর সাথেই ছিলাম, দেখছি আমি পুরোটা। পুরা মেয়েটা যখন কথা বলছে তখন ওর আওয়াজটা কর্কশ, মানে যখন কথা বলছে লাস্টের দিকে, হুম। তখন ওর আওয়াজটা কর্কশ ভাষায় ছিল। কর্কশ মানে কি একটু রেগে কথা বলছিল এরকম কিছু? হ্যাঁ, মানে আওয়াজটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা। তো আপনার তখনও আপনাদের কোনো সন্দেহ হয়নি যে আসলে ব্যাপারটা সন্দেহ হয় যে এবং যখন ড্রাইভার আসছিল বা লাইটটা পড়ছিল সেটা আপনিও দেখেছেন যে মেয়েটার গায়ের উপরে লাইটটা পড়ছে এবং জায়গাটা যথেষ্ট ফাঁকা ছিল সেখানে হুট করে কোথাও চলে যাওয়ার কোনো অপশন নাই। ওকে। সো এরকম ঘটনা কি ওই জায়গায় আরো আছে বা এরকম কোনো কিছু শুনেছেন আপনারা পরে ড্রাইভারের সাথে কি শেয়ার না, না, করেছিলেন? ড্রাইভারের সাথে আমি জিজ্ঞেস করলাম যে, "ড্রাইভার সাহেব, এরকম, এরকম আমরা তো দেখলাম।" হুম, এখন ড্রাইভারও বলতেছে, "গাড়িতে ওঠেন।" সব বলতেছি। আচ্ছা, আসলে ড্রাইভার ওখানকার স্থানীয় লোক। তার বাড়ি কক্সবাজার তার বাড়ি। হুম, এখন সে বলল, "এটা তো নিষিদ্ধ ডাক।" আচ্ছা, মানে আমি জিজ্ঞেস করলাম, "হোয়াট ডাজ ইট মিন?" মানে নিষিদ্ধ ডাকটা কি? এখন ও বলল যে, মানে ভূত প্রেত আর কি। না নিষিদ্ধটা মনে হয় অনেকে বোঝে না। সেটা নিষিদ্ধটা কি থাক এবং এই মানে আমি যেটা বলছি যে এইটা কি এই জায়গায় এই ঘটনাটা কি ঘটে নাকি? মানে যে জায়গাটাতে আপনারা গিয়েছিলেন বা হিমছড়ি বা কক্সবাজারের মধ্যে যে রাস্তাটা অসম্ভব সুন্দর। আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো একটা সুন্দর একটা জায়গা। যে জায়গাটা একপাশে পাহাড়, একপাশে সমুদ্র। যতবার যাই আমরা এবং দেখা যায় যে ওই রাস্তা ধরে অনেকে ইনানি যে একটা আ ঘটনা আপনাদের সামনে মানে আমি জাস্ট একটু পড়ে শোনাতে চাই। ২ বছর আগের ঘটনা। একজন আমাদের ইমেইল করেছেন। তার নামটা তিনি এখানে আমি দেখতে পাচ্ছি না। তার নামটা এখানে আমি বুঝতে পারছি না তিনি নাম আচ্ছা I am আ শঙ্কর। শঙ্কর হচ্ছে হাসনাবাদ থেকে তিনি জানিয়েছেন এই ঘটনাটা। একবার এক ফ্রেন্ড মুখর খুব সিক হয়। সে ঢাকাতে আমার সাথে তারা একটা মেসেজ শেয়ার করে থাকতেন। কিন্তু ওর বাবা মারা যাওয়াতে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু কিছুদিন পর শুনলেন যে ও নাকি অনেক অসুস্থ। সো তিনি তাকে যেটা করেন সেটা হচ্ছে যে তাকে দেখতে যাবেন বলে ঠিক করলেন। তো তিনি বললেন যে আমার বন্ধু মুখরের বাড়িতে আগে কখনো যায়নি। যে ওদের বাসা ছিল ভৈরব বাজারে। তো ট্রেন দিয়ে গেলাম। যেতে, যেতে সন্ধ্যা হয়ে গেল। স্টেশন থেকে নেমে রিক্সা নিলাম। মুখর আমাকে অনেক আগেই বলেছিল যে ভৈরব স্টেশনে নেমে যেকোনো রিক্শাওয়ালাকে তার বাবার নাম বললে পৌঁছে দেবে। আমি যখন ড্রাইভারকে তার বাবার নাম বললাম, তখন সে বলছিল সে চেনে, বাট কিছুদূর যাবার পর সে বলল, "ভাই, আমি আসলে আনোয়ার মেম্বারের বাড়ি চিনি না। আ কাউরে বললে চিনায়া দিব।" আমার তখন প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তার সাথে তখন তর্ক শুরু হয়ে গেল। বাট যেটা হলো সেটা হচ্ছে একজন সঙ্গে একজন বৃদ্ধ লোকে তিনি দেখা পেলেন এবং সেই বৃদ্ধ লোকটি তার কাছে এসে বললেন যে, "আনোয়ার মেম্বারের বাড়ি যাবেন, তাই না? চলেন আপনারে নিয়ে যাই।" আমি ভয় পেলাম বাট কোনো ওয়ে ছিল না। অর্থাৎ তিনি ভয় পেলেন কিন্তু কোনো ওয়ে ছিল না। আচ্ছা তার মতো করে বরং ইমেইলটা পড়ি আমি। সো আমাকে তার সাথে যেতে হলো। লোকটাকে আমি ভালো করে আমার মোবাইলের টর্চ দিয়ে দেখলাম। প্রায় ৫ ফিট ৫ ইঞ্চি হবে। চাপ দাড়ি আছে মুখে, সাদা পাঞ্জাবি পরা আর পাজামা। তিনি হাঁটতে অ্যা তিনি হাঁটতে হাঁটতে শুরু করলেন। আসলে ইংলিশ অ্যালফাবেট দিয়ে বাংলা লিখলে যেটা হয় আরকি। আ হাঁটতে শুরু করলেন। আমি তার পিছু চললাম। কিছু দূর যাওয়ার পর তিনি বললেন, "এইটা আনোয়ার মেম্বারের বাড়ি।" এবং তিনি সেই আনোয়ার মেম্বারের বাড়ি দেখিয়ে দিলেন।
আমি আরও ভয় পেলাম। আমি তাকে বড় একটা বড়, বড় চোখ এবং আনোয়ার মেম্বারের বাড়ি চিনিয়ে দেবার পরপরই তিনি বড়, বড় চোখ করে তাকালেন। আমি আরও ভয় পেলাম। আমি তাকে থ্যাংক ইউ দিয়ে বাড়ির ভেতর ঢুকলাম। আমার ফ্রেন্ড মুখরকে দেখলাম বিছানায় শুয়ে আছে। মেইন ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে আমি যখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম একটা ফটো দেখে যে সে বলল যে ওটা তার বাবার ফটো। বাট ভয়ের ব্যাপার হলো ফটোটা ছিল, বাকিটুকু আমি বলি যে মানে মুখরের বাসায় আসার পরে যখন দেখি যে মুখর শুয়ে আছে এবং তার সেই বন্ধু মানে যিনি আমাকে ইমেইলটি করেছেন তিনি জিজ্ঞেস করলেন একটা ফটো দেখে যে এই ফটোটি কার? তো বলল সেটা তার বাবার এবং যার মৃত্যু সংবাদ শুনে তার বন্ধু তার বাবার মৃত্যুর কারণে অসুস্থর কারণেই সে এখানে এসেছিল। সেই বন্ধুটি অর্থাৎ মুখর তাকে জানালো এটা তার বাবা যিনি মারা গিয়েছেন এবং মানে আনফরচুনেটলি যিনি ওই আ ড্রাইভারটা তাকে ছেড়ে রেখে এসছিল এবং তারপর থেকে যেই লোকটা অতদূর থেকে এই পর্যন্ত বাড়ি চিনিয়ে নিয়ে আসলো, ইনি ছিলেন সেই ভদ্রলোক যে কিনা মুখরের বাবা, যে কিনা ২ সপ্তাহ আগে মারা গিয়েছেন। এবং বুঝতেই পারছেন যে যখন তাকে তার বাসা যিনি হচ্ছেন আনোয়ার মেম্বারের বাড়িটাই তিনি খুঁজছিলেন এবং আনোয়ার মেম্বারের বাড়ি তিনি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না যখন বিপদে পড়েছিলেন। সেই সময় মৃত আনোয়ার মেম্বার যিনি ২ সপ্তাহ আগে মারা গিয়েছিলেন, তিনিই এসে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন এবং বাড়িতে আসার পরে ফটো দেখে চিনতে পেরে তার ছেলেকে যখন জিজ্ঞেস করেন উনি কে? ছেলে জানান এটা তার বাবা যিনি ২ সপ্তাহ আগে মারা গিয়েছেন। আমার কাছে এই যে ঘটনা, এই ঘটনার কোনো উত্তর নেই। যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই জানাতে পারেন আমাকে। আমরা চলে যাবো আবার আমাদের ১ম গেস্টের কাছে। আমার কাছে মনে হয় যে ঘটনাটা যথেষ্ট রকমের মানে নাড়া দেওয়ার মতো। সো আমরা আবার যাবো। কেমন লাগলো ঘটনাটা? চমৎকার। ওকে। সো আপনার আরেকটা ঘটনা আছে না? আরো কয়েকটা ঘটনা আছে। ইনফ্যাক্ট আমরা 2nd ঘটনায় যাই। এই ঘটনাটা হচ্ছে আমাদের যেটা পুরোনো বাড়ি থেকে শুরু করি ভাইয়া। শিওর, গল্পটা একটু লম্বা হবে। শিওর কোনো সমস্যা নাই। আমাদের পুরোনো বাড়িটা ছিল মাটির দোতলা। হুম, চাঁপাইনবাবগঞ্জ মানে রোহনপুর গ্রামে বরেন্দ্র এলাকায় কিন্তু মাটির দোতলা বাড়ি গায়। ওকে। তো আমার দাদা স্থানীয় এক হিন্দুর কাছ থেকে বাড়িটা কিনেছিলেন। ওনার নাম ছিল পোড়া। ওনার নাম আচ্ছা। আমরা চিনতাম তাকে। তখন আমি ছোট অনেক। হুম, সব কিছু বুঝতে পারি আর মনে রাখতে পারি এই বয়সটা ছিল তখন। তো স্বভাবতই আমরা মানে জয়েন্ট ফ্যামিলি ছিলাম। চাচা, চাচী, হুম, আমরা সবাই একসাথে প্রত্যেক চাচা, চাচী, ২ চাচা, আমরা, ফুপু, হুম, আমাদের এক ফুপু থাকতেন আমাদের সাথে। তো একটা সময় মানে ওই বাড়িটাই আমার চাচীকে নিয়ে আমরা সবসময় মজা করতাম। মজা করতাম মানে কি? মানে চাচী এগুলো খুব বিশ্বাস করত। ভূত, প্রেত, জিন। মানে প্যারানরমাল যা কিছু তা নিয়ে তার বেশ আ ভয়ভীতি ছিল আরকি। আমরা আমরা একটু বিশেষ করে আমি, ভাইয়া একটু মজা পেতেন আপনারা। না স্মার্ট যে এগুলো হতে পারে কিনা, হতে পারে না এগুলো করতাম। হুম, তো চাচী বলতেন যে ওই বাড়িতে রাত্রেবেলা কে যেন নূপুর পায়ে হেঁটে বেড়ায়। ওকে। আমি কখনো শুনি নাই, আমার আম্মা শুনেছে। হুম, একদিনের ঘটনা, দাদা বাইরে থেকে নক করছে দরজা। হুম, আমার চাচী রাত তখন ১০টা-১১টা হবে। আর ওই সময় তো আমরা মানে হারিকেন, লণ্ঠন যেটাকে বলে গ্রাম্য ভাষায়, লণ্ঠনের আলোতে পড়াশোনা করতাম। আ ইলেকট্রিসিটি অনেক সময় থাকতো না। সন্ধ্যাবেলা পড়তে বসতাম ওই হারিকেনের আলোয়। ওই সময়টা। ওকে। আমাদের বাড়ির ভেতরে ছিল একটা লম্বা তাল গাছ। আর বাইরে ছিল একটা বটগাছ। ওকে। তো ওই বটগাছ আর তালগাছ নিয়ে প্রচলিত যে গল্পগুলো হয় যে, এক পা তালগাছে, এক পা বটগাছে আছে, এগুলো আর বলছি না। তো চাচী একদিন রাত ১০টা ৯:৩০-১০টার দিকে, আমার দাদা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার এবং বুঝিত মানুষ ছিলেন খুব উনি। হুম, তো দাদা দরজায় শব্দ করেছেন। চাচী দরজা খুলেছেন। দরজা খোলার পরে দাদা ঘরের মধ্যে ঢুকেছে। চাচী দরজা লাগিয়ে দেখে যে কেউ নাই। আচ্ছা। কিন্তু একজন মানুষকে তিনি বাসার মধ্যে নিজেই ঢুকিয়েছেন। নিজেই ঢুকিয়েছেন এবং চাচী বলছেন, "আমি
মানে দাদার শরীরের যে সুবাস বা গন্ধ, সেই গন্ধও উনি পেয়েছেন যেটা দাদার, কিন্তু দেখে যে দাদা নাই। আচ্ছা, তো দাদা ওনার পার্স দিয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনা বাড়িটাতে ঘটতো, আমাদের সামনে কখনো ঘটে নাই। আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের একটি নতুন বাড়ি তৈরি করি, যেটা রহনপুর খড় মোড় জায়গাটার নাম। সেখানে ওইখানে যাওয়ার পর আমার আম্মা প্রায় বলতো, একসময় আমাকে আমাকে আমাদের উপর বলেছে যে এই বাড়ির ছাদটা নাকি ভালো না। আচ্ছা। তো আম্মা আম্মাও একজন শিক্ষিত মানুষ, আমার আম্মা ডিগ্রি পাস, এবং উনি যথেষ্ট নামাজ পড়ে, কুসংস্কারে বিশ্বাস করে না। তো উনি যখন এটা বলে যে ছাদটা ভালো না, তখন আমি বিশেষ করে মানে অবিশ্বাস করতে পারি না। আপনি সবসময় আমার মা কেন এই ধরনের ব্যাপারে এই বিশ্বাস ধরনের করবে। কথা বলবে? যদি উনি কিছু না জানতো বা অন্য কিছু ব্যাপার, তাহলে হয়তো মনে হতো যে না। কিন্তু উনি একজন শিক্ষিত মহিলা এবং সবকিছুই জানেন উনি। তারপর কেন বলবে যে ছাদটা ভালো না? তো বেশ কিছুদিন আগে, প্রায় ১ বছর আগে, হুম। এক মহিলা আমাদের একটা রুম ভাড়া নেয় সেই বাড়ির। মহিলাটা একটা আ এনজিওতে চাকরি করতেন নিম্ন পদে। হুম। খুব সহজ সরল ছিল এবং উনার ১ বছরের একটা বাচ্চা ছিল, সাথে মেয়ে। আচ্ছা। ওরা ২ জন থাকতো একটা রুমে। আমি ছুটিতে ঢাকা থেকে, বিভাগের ছুটি ছিল। আমি তখন বাড়ি গেছি। বাড়ি গিয়ে উনার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই গ্রামের মহিলারা যেরকম মা সুলভ আচরণ করে, সেরকম আমি সুলভ আচরণ করে ঐরকমভাবে, যার ফলে অনেক মানে আপন হয়ে গেছিলেন উনি। তো উনি একদিন ছাদে উঠেছিলেন আমাদের। ছাদে ওঠার পর আম্মাকে বুবু বলতেন। আচ্ছা। ছাদে ওঠার পর উনি ছাদে উঠে নামার পরে আম্মাকে বলছে যে, "বুবু, আমি তো ছাদে উঠেছিলাম। তো আমার কি যেন হলো।" আচ্ছা। এতটুকুই বলেছে। আম্মাও বলছে, কি হবে? সমস্যা নাই। ঠিক আছে, এটা দেখা যাবে।" আমি উম ছুটি আমার শেষ হয়ে গেছে। আমি ঢাকায় আসবো। হুম। আমি গাড়ির টিকিট করেছি রাত ১০ টায়, গাড়ি এখান থেকে আসা, আমাদের এখান থেকে। হুম। তো আমি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে চলে আসবো। মানে বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে ব্যাগ-ট্যাগ নিয়ে খাওয়া-দাওয়া করে আম্মার সাথে কথা-টথা বলে তারপরে আমি আসবো। এ কারণে তাড়াতাড়ি চলে গেছি সেদিন। তো দরজায় শব্দ করছি গ্রিল গেটে। তো ভাইয়া আসছে। ভাইয়া ছিল। ভাইয়া এসে বলছে যে, "তুই একটু পরে আয়।" তো আমি চিন্তা করছি যে, "ভাইয়া তো এভাবে বলার কথা না। আমি চলে যাবো আজকে। তুই একটু পরে আয়।" ভাইয়া আবার হাসছে। হুম। তো আমি বললাম যে, "না, সমস্যা কি? খোলো।" বলছে, "না, একটু পরে আয় না।" আমি বলছি, "না, খোলো। আমি আজকে চলে যাবো না।" তো ভাইয়া খুললো, আমি ঢুকলাম। দেখলাম যে ওই মহিলা, উনার মুখটা, উনার যে ওড়না, সেই ওড়নায় পুরা মুখটা উনি ঢেকে ফেলেছে, এবং পুরো শরীর, মানুষের শরীরে যদি মানে মরিচ দিয়ে দেওয়া হয়, তারপর যেরকম জ্বলবে, মানুষ যেরকম কচলাবে, পুরো শরীর উনি ওইভাবে কচলাচ্ছেন। আচ্ছা। এবং আমি দেখে বুঝতে পারছি যে মানে মহিলাটা কষ্ট পাচ্ছে। হুম। হ্যাঁ, মানে, এবং তার শরীর জ্বলছে। আচ্ছা। এবং মানে সে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। আমি কিন্তু পাশে দাঁড়ানো, আম্মা দাঁড়ানো, ভাইয়া দাঁড়ানো। ৩ জনই দেখছি যে উনি মেঝেতে বসে আ কি বলে, নামাজ যেভাবে পড়লে পাটা আমরা যেভাবে বসি আরকি, সেইভাবে উনি বসা। শুধুমাত্র ওড়নাটা উনার ওড়না দিয়ে মুখটা ঢাকা। হুম। ওড়না দিয়ে মুখটা ঢাকা। উম কষ্ট পাচ্ছে মহিলা। তো আম্মা ওই মহিলাকে বলছেন যে, "কি নাম তোমার?" মানে আম্মার এ সমস্ত এক্সপেরিয়েন্স আছে আম্মার। কারণ আ চাঁপাইনবাবগঞ্জের একটা শিবগঞ্জ কনসার্ট ভালো নিশ্চয়ই। সহজে আমি করে। শিবগঞ্জ এলাকায় কিন্তু ছত্রাজিতপুর নামে একটা গ্রাম আছে, যেখানে আমার নানা বাড়ি। ওইখানে যদি খোঁজ নেন, প্রত্যেক বাড়িতে ১ টা করে বা ২ টা করে চিনে ধরা মানুষ পাওয়া যাবে। যে আসেন তাদেরকে আমাদের সাথে আমাদের আমরা চাই এরকম মানুষ এখানে আসুক, আমরা চাই। হ্যাঁ, চেষ্টা করব। তো যার ফলে আম্মা এগুলো বিষয়ে পরিচিত। তো আম্মা বলছে যে, "কি নাম তোমার?" তো মহিলাটা, কণ্ঠটা ঐরকম না যে কণ্ঠে সে কথা বলল। অনেক মোটা কণ্ঠ এবং পুরুষালী কণ্ঠ, এবং মানে, মানে আসলে এটা বোঝানো যাবে না কণ্ঠটা কিরকম। মানে ওর কণ্ঠ না এটা, এবং কোনো মানুষ রাগ
বা ক্রোধেও এরকম কণ্ঠে কথা বলে না, এটা একটা অন্যরকম কণ্ঠ। সে বলছে যে আমার নাম চলন বাবা। চলুন বাবা। হ্যাঁ, ওকে। এটা শুনে আবার আমরা হাসতে লাগছি যে যে এরকম ফানি একটা নাম কেন? জ্বলছে জ্বলন বাবা। তো পুরো শরীর কিন্তু উনি কচলাচ্ছেন বা এগুলো কথা চলছে এবং উনি কিন্তু করে যাচ্ছে এই সমস্ত কাজ। আম্মা তখন বলছে যে তুমি যে মহিলাটাকে এত কষ্ট দিচ্ছ, ওর তো ১ বছরের বাচ্চা আছে, বাচ্চাটা কিন্তু ওনার পাশে। বলছে ওনার তো ১ বছরের একটা বাচ্চা আছে, ও বাচ্চাটার কি হবে, তুমি মহিলাটাকে কষ্ট দিচ্ছ, যাও না কেন? ওই মহিলা বলছেন ওই কণ্ঠে যে মিষ্টি পেলে চলে যাব, মিষ্টি। আম্মা ভাইয়াকে বলল যে তুই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে তো। ভাইয়া মিষ্টি আনার জন্য বের হচ্ছে, ওই সময় আবার উনি ডাক দিলেন যে শোন। উনি কিন্তু আপনি করে বলে আমাদেরকে, তখন বলছে শোন, মিষ্টি হাত দিয়ে তুলবি না, চামচ দিয়ে তুলে নিয়ে আসবি। ভাইয়া গেল, ভাইয়া গিয়ে 2টা মিষ্টি নিয়ে আসলো। 2টা মিষ্টি নিয়ে এসে ওর সামনে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু মহিলা আরো ক্লান্ত হয়ে গেছে, পুরা শরীর উনি কচলাচ্ছে, জ্বলছে, ও মানে চিৎকার করছে, কষ্ট পেলে যেভাবে মানুষ চিৎকার করে যন্ত্রণা পেলে। মিষ্টি 2টা একটা প্লেটে আম্মা ওর সামনে দিল। মহিলাটা রেগে গেল, রেগে বলছে পানি কোথায়? আম্মা আবার তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিল। তো আমার মানে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোনো রোগ বা কিছু, বা আমার কাছে হাস্যকর লাগছিল একটু, বা কিন্তু মানে আমি নাট্যকলার স্টুডেন্ট, পাশাপাশি মানুষের মন নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হয় ডিপার্টমেন্টে। তো আমি তো ওই মহিলাকে চিনি, তো ওই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে মহিলা যে মিষ্টি 2টা খাইলো, তো এই মিষ্টি খাওয়াটা মানে অন্যরকম। ওই মুহূর্তে কেন জানি আমার মনে হয়েছে যে ওনার ভেতরে অন্য কেউ আছে। ওই মিষ্টি খাওয়া দেখে যে এভাবে মানুষ খায় না, বা একজন অসুস্থ মানুষ এভাবে খেতে পারে না। আচ্ছা, মানে কি যেন একটা সিম্বল, যেটা আমি মানে হয়তো মানে দেখালে বোঝানো যেত, বলে বোঝানো যাবে না যে মানে কিভাবে উনি মিষ্টি 2টা খেলো। খাওয়ার পর যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে মিষ্টি পেলে চলে যাবেন, খাওয়ার পর ওনাকে দেখলাম যে ঘরটাতে ঘুরতে লাগলো, শরীর কচলাচ্ছে আর ঘুরছে। সিনেমায় আমরা যেভাবে দেখি যে কোনো কিছু যাওয়ার আগে একটা ব্যাপক তোলপাড় করে যায়, এরকমভাবে ঘরটা তিনি ঘুরতে 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 মানে হঠাৎ করে বিছানা ছিল, বিছানার উপর শব্দ করে পড়ে গেল। তারপরে মানে ওই যে মহিলা যে কষ্টটা পেয়েছে, মোটামুটি 2 দিন সে বিছানা থেকে উঠতে পারেনি। এটা আমি দেখেছি ওইখানে। এটা আপনার একদম নিজের চোখে দেখা। হ্যাঁ, এটা আমার নিজের চোখের দেখা। এবং মানে আম্মা যে ওই কথাটা বলতো যে এ বাড়ির ছাদটা ভালো না। তো ওই মহিলা তো জানতো না যে এ বাড়ির ছাদটা ভালো না, বা যদি জানতো তাহলে তো মানে আম্মার কথাটাই ঠিক হলো। যদিও আমাদের কোনো ক্ষতি এ পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই। কিন্তু মানে ওই মহিলাটা এটা দেখেই আমার পরে আমার মানে বিশ্বাস হয়েছে যে আসলে ছাত্রতে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। ওকে। তার আগে আমরা পঙ্কজের স্টোরি বা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু শুনে আসি। ঘটনাটা হচ্ছে আজ থেকে 4 বছর আগে। তো আমি আমার যে খালা আছে ওনার বাড়িতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো ওই জায়গা থেকে ব্যাক করার সময় মানে আমার স্বাভাবিক রাত্র হয়ে গেছিল। তো আমি তাই একটু বলি, পঙ্কজের সাথে আমার একটু আগে কথা হয়েছে। ইমেইলটা যখন আমি পড়েছিলাম, আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং পঙ্কজ গল্পটা বা ঘটনাটা আমাকে যখন প্রথম শেয়ার করে তখন থেকে সে খুব নার্ভাস ছিল এবং খুব এক্সাইটেড ছিল এবং সে বেশি রকমের এক্সাইটেড। তো আমি বলব যে একটু মন দিয়ে শুনবেন, তাই না? জিনিসগুলো একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে বলুন, কোনো সমস্যা নাই। তো রাত্র হয়ে গেছিল। তো যমুনা ব্রিজ পার হওয়ার পরে ওই ধরুন যে মানে আপনি ইন্ডিয়া থেকে আসছিলেন। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসছি। মানে যমুনা ব্রিজ পার হওয়ার পরে তো আমি একটা বাস স্ট্যান্ড, সেটা আমি বলতে চাচ্ছি না যে বেসিক্যালি কোন জায়গাটা। না, আপনার বলতে হবে না। তো মানে এখন ওই বাস স্ট্যান্ড হওয়ার পরে আমি বাস থেকে নামছি। তো নামার পরে দেখতেছি কী হয়েছে। তো দেখতেছি চাকা হয়ে গেছে। তো সব চাকা ঠিক করতে আপনার কিছু সময় লাগবে। তো আমি যে ঘোরাঘুরি করছি, তো হঠাৎ করে মানে পেছন থেকে কে যেন বলে ডাকতেছে। মানে টোনটা শোনার পরে মনে হয়েছে যে পরিচিত কেউ। তো আমি পিছন দিকে তাকাই, তাকানোর পরে দেখি যে আমার একটা ফ্রেন্ড। তো আচ্ছা, সেই ফ্রেন্ডের নামটাও বলতে চাচ্ছেন না আপনি, হ্যাঁ, তাই তো? এটা বলি একদম বলা দরকার নাই।
ঠিক আছে। আমি শুধু একটা কথা বলব মাঝখানে যে আপনি যখন ইমেইলটা করেন, ইমেইলটা আমি যখন নেই এবং ইমেইলটার পাশে যখন এটা আমি যখন হচ্ছে ওয়ার্ড ফাইলে নেই এবং ওয়ার্ড ফাইলে নিয়ে লাল ফন্টে বড়, বড় করে লিখেছিলাম মারাত্মক। সুতরাং আমি বলব যে অবশ্যই, অবশ্যই এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। তো পরে আমি ওই ফ্রেন্ডের সাথে দেখা হয়। তো ও বলতেছে যে, "কোত্থেকে আসলি?" তো আমি বললাম যে, "খালার বাড়িতে গেছিলাম।" তো এই জায়গায় একটা কথা বলি, ওই বাস স্ট্যান্ডে যে জায়গায় ওইটা হচ্ছে আমার নানার বাড়ি। আচ্ছা। তো আমাদের নানার বাড়ি ক্রস করার অনেক পরে আমাদের বাড়ি মানে আরেকটা ডিস্ট্রিক্টে চলে যায়। আচ্ছা। তো একটা সিরাজগঞ্জ বোধহয় একটা না? রান্নাবাসাটা সিরাজগঞ্জ, এটা হচ্ছে টাঙ্গাইল। আচ্ছা এরকম টাইপের। তো সরি মানে মানে আমি মানে ধরে নিচ্ছি হ্যাঁ, মানে এরকম ধরনের যদি যমুনা ব্রিজ বা এরকম আপনি বলছিলেন, আশেপাশের কোনো একটা জায়গা ধরলাম আমি। ধরলাম আমি। তো যেহেতু আমার বাড়িটা পড়ে তার জন্য নানার বাড়িতে আমি নেমে যাচ্ছি। হুম। তো ওই জায়গায় মানে ডিসটেন্সটা কি এরকম যে ঢাকা গাজীপুর বা এরকম এরকম ধরনের কোনো একটা জায়গা যে ঢাকা গাজীপুর বা মানে কি বলবো রাজশাহী চাপাই, উনি যেহেতু চাপাই থেকে আসছে এরকম ধরনের কোনো একটা ডিসটেন্স হবে। মানে ওই যমুনার পরে আমাদের ময়মনসিংহ তো বাসা আমাদের নিজস্ব। ও আচ্ছা, 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 আচ্ছা। ওকে। তো আমি ওই জায়গায় ফ্রেন্ডের বলি যে আমি বাড়িতে যাবো, নানার বাড়িতে যাবো। হুম। তো বলে চল আমার সাথে চল। তো আমি বললাম যে তুই কোথায় ছিলি এত রাত্রে? তো আমরা যে আমার বোনের বাড়ি আছে ওই জায়গায় আমি ছিলাম। আচ্ছা তো এটা বলার পরে আমি বলছি তাহলে চল, কিন্তু এইভাবে যাবো কীভাবে? অনেক দূর তো। তো বলছে দেখি ভ্যান ট্যান পাওয়া যায় কিনা, ওইদিকে অনেক ভ্যান করে। আচ্ছা। তো উনি ভ্যানের ইয়েতেই করছে। তো করার পরে পিছন থেকে দেখি একটা ভ্যান আসতেছে। সঙ্গে, সঙ্গে এবং সে তো নিশ্চয়ই খুব আকস্মিকভাবে আপনার সামনে উপস্থিত হয়েছিল। সে এবং ভ্যানটাও মানে ওইভাবেই আসছে। তো আসার পরে দেখি যে ভ্যানটা আমার পূর্ব পরিচিত। মানে আমাদের নানাদের বাড়ি যে আছে ওই বাড়ির পাশাপাশি বাড়িতে আচ্ছা। ভ্যানটাই। তো পরিচিত যেহেতু আর কোনো প্রশ্ন নেই। উঠে গেছি ভ্যানে। তো ভ্যানে চলছি, ওর সাথে কথা বলতেছি। আচ্ছা, আপনি আরেকবার ক্লিয়ার করবেন বন্ধু এবং ভ্যানওয়ালা দুজনেই আপনার পরিচিত? হ্যাঁ, ২ জনই পরিচিত। ওকে, ফাইন। তো যাচ্ছি, যাওয়ার সময় মানে ওই বাসে যখন কাছাকাছি চলে আসছি তখন ওরা বলতেছি যে, "দোস্ত আমি তো এই যে আমরা বলছি ফোন দিয়া আসার আগে ওই বাড়ি থেকে খালার বাড়ি থেকে বলছি যে, থাকো তুমি, আমি আসবো।" তো উনি মনে হয় ওই ওনার বন্ধুর যে ক্লিনিক আছে ওইটাতে বসে আছে। তো আমি একটু দেখা করি। তো বলতেছে, "না কি দেখা করবি? এত রাত্রে থাকবো নাকি? চল যাই একসাথে।" আচ্ছা। তো আমি বলছি যে, "না তারপরও মামা যে ছোট মামার বললে থাকবো।" হুম। অনেক ও মানে বলতেছে যে, "না আমার সাথেই চল।" এরকমই করতেছে। তো বাসে যখন গেছি তো নামছি আমি। নামার পরে ও বলতেছে, "গেলে ভালো হইতো। আচ্ছা দেখ কি করবি?" তো আমি ওই ক্লিনিকের দিকে গেছি। আমি বলছি, "দাঁড়া, আমি যদি মামা না থাকে তাহলে চলে আসবো। আচ্ছা। আর যদি মামারে বলতে পারি যে আমি তোর সাথে যাবো তো ঠিক আছে।" তো আমি ক্লিনিকে গেছি। যাওয়ার পরে মামা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। তো কথা বলতেছে, ওই জায়গায় যাওয়ার পরে মামা বলতেছে, "হ্যাঁ আসছো? চলো তাহলে।" মামা ফ্রেন্ডদের কাছে বিদায় নিচ্ছে। এরপর ওনার যে বাইকটা আছে ওই বাইকটা আনার জন্য উনি গ্যারেজে গেছে ক্লিনিকে। তো ওই ক্লিনিকের গ্যারেজে যাওয়ার পরে আপনার করছে। আমি বের হইছি। বের হওয়ার পরে দেখতেছি যে বন্ধু আছে কিনা। আসার পরে দেখি যে কেউ নাই। রাস্তায় কেউ নেই। রাস্তায় কেউ নাই। তো এই জায়গায় একটা কথা বলে নিই যে আমি যখন ওর সাথে ভ্যানে উঠছি, ওঠার পরে যে আমি ক্রস করে আসছি মানে রোডটা পড়াটা আসছি, তো এটা একটা হাইওয়ে রোড। ওই রোডে সবসময় বাস চলাচল করে, ট্রাক চলে, সব খুবই স্বাভাবিক। বাট কিন্তু ওর সাথে যখন আমি বাস স্ট্যান্ডে ভ্যান দিয়ে আসছি, ওই সময় কোনো গাড়ি ছিল না ওই রোডে। কোনো ধরনের কোনো গান। কোনো ধরনের কোনো গাড়ি আমি পাইনি। খুবই অদ্ভুত ব্যাপার। আপনি তখন একদম পুরোপুরি সচেতন ছিলেন এবং হ্যাঁ, এবং আমি মানে কি বলবো, আমি পুরা ঠিক আসছিলাম। তো ওই জায়গা থেকে আমি ভাবছি যে ও আমার দিদি দেখে হয়তো চলে গেছে। তো ভ্যানে গেলে আমাদের নানার বাড়ি যে গ্রামের বাড়িটা ওই বাড়িতে যাইতে আপনার ১৫-২০ মিনিট সময় লাগে। আর বাইকে গেলে ৪-৫ মিনিট এরকম লাগে। মানে শর্ট করা যায়। তো আমি রাস্তায় গেছি যে ভাবছি যে ওদের সাথে দেখা হবে। আচ্ছা। তো রাস্তায় আমি কারোরই পাইনি। তো রাত্রে বাসায় চলে গেছি। যাওয়ার পরে খাওয়া-দাওয়া করছি, ঘুমাইছি। পরদিন সকালে উঠছি। ওঠার পরে চিন্তা করলাম যে ফ্রেন্ডে ওই নিয়ে আসলো, ভ্যান ভাড়া কীভাবে কী করলো? তো আমি শুনতে জানলাম না। হ্যাঁ, সেটাই। তো আমি ওর বাসায় গেছি। যাওয়ার পরে দেখি যে ওর আব্বা ওই গ্রামে যে মাচাং বলে একটা আছে, ওই বাঁশের বাইরে বসে আছে। মুখ-টুখ কালো একবারে, মানে বিশ্রী অবস্থা একটা। তো আমি যাই করছি যে, "কি খবর কাকা? ভালো আছেন?" কয়, "আয় তুই তো দেখে আমার মানে একবারে জড়ায় ধরে কান্না শুরু করছে।" তো বলতেছে, "তুমি আসলা? কিন্তু ২ মাস ছিলা না এই জায়গায়। আর তুমি এই জায়গায় আসো না বেশি। তো ঘটনা শুনো নাই তুমি?" আমি বলি, "শোনো।" শুনে বলতেছে যে, "ইয়া তো মারা গেছে।" ওর ফ্রেন্ডের নাম বইলা বলতেছে মারা গেছে। যে ফ্রেন্ডটা আপনাকে কালকে রাত্রে আমি যার সাথে ভ্যানে করে এসছেন এই পর্যন্ত। তো বললাম যে, "কিভাবে মারা গেছে? এটা কিভাবে সম্ভব? আমি তো কালকে রাত্রে ওর সাথে আসছি।" কয়, "তুমি কার সাথে আসছো?"
এবার আপনার ওই ফ্রেন্ডের নাম বললাম আর বললাম যে ওই ভ্যানওয়ালা যে যার নাম যে আসছি যার সাথে আসছি। তো বলার পরে বলতেছে যে মানে ওই ভ্যানেই তো ও ছিল। ও 2 দিন আগে ওই তোমার ওই বাস স্ট্যান্ডের ওই পাশে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই বোনের বাড়িতে যাচ্ছিল ওই ভ্যানে করে। তখন আমি মানে ওনার কি বলবো মানে টোটাল হয়ে গেছি আমি। এটা কি বলে? এটা তো অবিশ্বাস্য। আমি কালকে রাত্রে যার সাথে জলজন্ত একটা মানুষের সাথে কথা বলতে আসলাম, আজকে শুনি যে সে 2 দিন আগে মারা গেছে। তো এটা বলার পরে আমি আর কোনো কিছু বলতে পারি নাই। আমি জাস্ট মানে নানার বাসায় চলে আসছি। আসার পরে আমার নানি যে আছে, বড় মামি যে আছে এদেরকে বলছি যে এরকম ঘটনা। তো এই ফ্রেন্ডের কথা বলছি যে এরকম মানে ওই যে ভ্যানওয়ালাকে দেখেছিলেন সেই ভ্যানওয়ালার সাথেই ও ছিল হ্যাঁ ওই এবং ওই দুজন মিলে একসঙ্গে মারা গেছে। হ্যাঁ। ওকে। তো পরে বললাম, বলার পরে আমার নানি সন্ধ্যার দিকে মানে একটা ওই মসজিদ ছিল, মসজিদের হুজুরের কাছে নিয়ে গেল। তো উনি আমার একটা ওই যে তাবিজ বলে যে ওইগুলো একটা দিচ্ছে, দেওয়ার পরে বললো যে এটা সবসময় বাইরে রাখো। তো ওই জায়গায় জিজ্ঞেস করছে যে তোমার সাথে কি ওর কোনো সমস্যা হয়েছিল? হুম। না বললাম না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে যাও। তো পরে আমি চলে আসছি বাসায়, আসার পরে রাত্রে ঘুমাইছি। ঘুমানো বলতে ওই একবারে টোটাল যে ঘুমিয়ে গেছি তা না, মানে হালকা ঘুম। তো আমি চিন্তা করতেছি যে কীভাবে এটা সম্ভব যে একটা মানুষই এরকম। আমি আসলে বেসিক্যালি ওই তখন ওই ভূত এগুলো কোনো কিছু বিশ্বাস করতাম না। আচ্ছা। ঠিক আছে? তো চিন্তা করতেছি, এরকম চিন্তা করতে হঠাৎ মানে চোখটা বন্ধ হয়ে আসছে। তো হঠাৎ মানে একটা অনুভূতি পেলাম যে মানে কেউ একজন আসছে রুমে, আপনার চারপাশে। আমার চারপাশে আসছে। তো আমি হঠাৎ লাইট টাইট সব অফ। তো আমি হঠাৎ করে তাকাইছি, তাকানোর পরে দেখি যে মানে ফেসটা বোঝা যাচ্ছে না টোটালি যে কেউ একজন আসছে এরকম একটা বুঝতে পারছি। বাট অনুভূতি হচ্ছে আমার ফ্রেন্ড এবং ওই যে ভ্যানওয়ালা ছিল এরা 2 জন দাঁড়ায় আসছে। আপনি মানে মোটামুটি আন্দাজ করতে হ্যাঁ, আন্দাজ করতে পারছি কিন্তু দেখা যাচ্ছে না টোটাল। সাদা একটা আলোর মতো। আচ্ছা। তো আমি দেখার পরে ওইদিকে তাকায় আসছি। তো ওই জায়গায় ও আমার মানে ওই জায়গা থেকে আমি কিছু কথা শুনছি কিংবা বুঝছি এই ধরনের একটা কিছু হুম। মানে ক্লিয়ার না। তো এই কথাগুলো আমি বলতে চাইতেছি না। না, না একদমই বলার দরকার নাই। যেটা আপনার সমস্যা মনে করছেন সেটা কখনোই বলা মানে আমি সাজেস্ট করব যে বলবেন না। তো এরপরে মানে আমি ভয়ে মানে চিৎকার করতে চেষ্টা করছি বাট কোনো সাউন্ডই হচ্ছে না। আচ্ছা। তো হঠাৎ করে মানে একটু জোরে চিৎকার হয়ে গেছে, হওয়ার পরে আমি চোখ বন্ধ করে ফেলছি আমি। চোখ বন্ধ করার পরে দরজায় একটা শব্দ হইছে। শব্দ হওয়ার পরে চোখ মেলে চাইছি ওইদিকে, চাওয়ার পরে দেখি কিচ্ছু নাই। আচ্ছা। মানে দরজার শব্দটা হচ্ছে আমার মামা ঢুকছে ঘরে। মামা ঢুকে লাইট জ্বালাইছে, কি হইছে পরে বললাম যে এরকম ঘটনা, আমি এটা দেখে ভয় পাইছি। তো বলার পরে উনি করছে, কয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি থাকি, কোনো ব্যাপার না। তো এটা চলে গেছি। তো পরে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি যে কেউ মানে জোর করে ধইরা মানে হাড় মটকায় মারে যেভাবে ওইভাবে মারতেছে। দুঃস্বপ্ন দেখা, দুঃস্বপ্ন। মানে মামার সাথে থাকার পরেও। সকালে ঘুম ভাঙছে, ভাঙার পরে শুনি যে মানে ওই যে বাস স্ট্যান্ডটা ক্রস করার পরে একটা মসজিদ আছে। মসজিদের পরে রেল লাইন আছে। ঠিক আছে? রেল লাইন আর একটা ব্রিজ আছে। ওই ব্রিজের 2টার মাঝখানে একটা গাছের উপরে কার যেন একটা ঘাড় মটকানো লাশ হয়েছে। ওইটা আমি বেসিক্যালি ঠিক না যে আমি স্বপ্ন দেখছি বলে এরকম হইছে না সেটা আমি জানানো ইস্যু না। তবে এই জিনিসটা আমার ছাড়ে নাই। মানে মিলে গেছে জিনিস। হ্যাঁ, মিলে গেছে। বাট আমার এই জিনিসটা ছাড়ে নাই। আপনি আমাকে এখন একটা কথা বলবেন। সেটা হচ্ছে যে আপনি কেন আপনার বন্ধুর নামটা বললেন না আমাদেরকে? নাম কিন্তু বলতে হবে না। না, নামও বলতে চাচ্ছি না আমি মানে ওর সাথে ফার্স্ট টাইম হচ্ছে যে আমি হুজুরের একটা কথা বলি নাই। সেটা মেলেও বলি নাই, এখনো বলি নাই। যেটা ঘটেছে মানে একটা কথা আপনি এখন পর্যন্ত চেপে গেছেন একদম পুরোপুরি। হ্যাঁ। ওইটা হচ্ছে যে মানে ওর সাথে আমার একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি থাকতাম বেসিক্যালি আমার বাড়ি ময়মনসিংহ হওয়ার পর আমি ঢাকায় থাকতাম। হ্যাঁ। ওই জায়গায় পড়াশোনা করছি আমি। তো ওর সাথে মানে একটু সমস্যা হয়ে গেছিল এবং আরও একটা বড় সমস্যা হয়েছিল। সেইখান থেকে মানে কি অদ্ভুত ব্যাপার। আমি 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 এখানে আরেকটু থামিয়ে দিব। থামিয়ে দিয়ে বলব যে সমস্যা তো হয়ই মানুষের সাথে এবং সমস্যা হলে সমস্যার পরিণতি কি হয় সেরকম একটা ঘটনা আমি জানাবো। সেটা হচ্ছে যে আ আমাদের যেটা ইমেইল আছে, ইমেইলটি করেছেন হচ্ছে দিস ইজ DH মাসুদ ফ্রম নারায়ণগঞ্জ। আমি ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা। কিছুদিন আগে আমার জীবনে একটা ভুতুড়ে ঘটনা উনি উল্লেখ করেছেন। এই ঘটনা ঘটে সময় আচ্ছা সময় কালটা ছিল 5th নভেম্বর। আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়েবাড়ির দাওয়াত। একটা বিয়েবাড়ির দাওয়াতে উনি যাচ্ছিলেন। 3rd নভেম্বর আমার
পরিবারের সবাই গ্রামে চলে যায়, কিন্তু আমি একা কাজে আটকে যাই। তাই আমাকে পরের দিন রওনা দিতে হয়। দ্যাট মিন্স 4th নভেম্বর। নারায়ণগঞ্জ থেকে রওনা দিতে দিতে রাত প্রায় 9টা বেজে যায়। গ্রামে আমাদের বাড়িতে একটু ভেতরে বলে বাস থেকে নেমে একটু পথ রিকশায় যেতে হয়। শীতের রাত বলে রাস্তায় তেমন একটা মানুষজন ছিল না। অনেক কষ্টে একটা রিকশা জোগাড় করতে পারি। যখন রিকশাতে উঠলাম তখন প্রায় রাত 12:45 মতো বাজে। সারা রাস্তায় আমি 2-4টা কথা বললেও রিকশাওয়ালা একটা কথাও বলেনি। এমনকি সে যে রিকশা চালাচ্ছে তাতেও কোনো শব্দ হচ্ছে না। রাত প্রায় 1টা বাজে। বাড়ির কাছে চলে আসলাম। তার সাথে আমার ভাড়ার ব্যাপারে কথা হয় 22 টাকা। তাকে আমি 20 টাকা দিয়ে বললাম ভাঙতি নাই। যদিও কথাটা মিথ্যা ছিল। তখন সে বলল, ভাঙতি আছে আমি জানি। মিথ্যা কথা বলবেন না। আমি তার কথা শুনে একটু উঁচু গলায় বললাম, আমি মিথ্যা কথা বলছি মানে? আমি মিথ্যা কথা বলি? সে আবারও বলল, আমি আচ্ছা আপনি মিথ্যা কথা বলেছেন। আমি আবারও বলি, ভাঙতি নাই। অন্য একদিন নিয়ে যেও। তখন সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যা কথা বলার পরিণাম ভালো না। খুব খারাপ, খুব খারাপ। তারপর আমি যখন বাসায় গিয়ে কাপড়-চোপড় চেঞ্জ করি তখন আবিষ্কার করি আমার পকেটে কিছু ১০০ টাকার নোট ছিল। সেগুলো নেই। মানিব্যাগ চেক করে দেখলাম সেখানেও টাকা যা ছিল কিছুই নেই। বাকি কাগজপত্র সব ঠিক আছে। তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। হঠাৎ মনে পড়ে আমার সুটকেসে ১০,০০০ টাকা ছিল, যেটা বাসায় রাখা আরকি। যেটা বিয়েতে খরচ করার জন্য আনিয়েছিলাম। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সেই ১০,০০০ টাকাও পাওয়া যায়নি। যেটা বাসায় ছিল। যদি আমরা মনে করি যে মানিব্যাগটা কেউ পকেট মারা নিয়েছিল বা কিছু একটা হয়েছিল, বাট বাড়িতে যে ১০,০০০ টাকা ছিল সেই ১০,০০০ টাকাও নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে বাস থেকে নামার ১৫ মিনিট আগেও আমি টাকাটা চেক করেছিলাম। আর এরপর থেকে আমি আর কোনো দিন রিক্শাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা করি না। দিস ইজ দ্য ট্রু স্টোরি অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন মাই লাইফ। তো আমি বললাম সেটাই যে যদি কারো সাথে কোনো ঝামেলা হয় বা এরকম মানে কার সাথে ঝামেলা করছি আমরা? বেসিক্যালি আমরা জানি না যে আমাদের চারপাশে কারা? আমাদের এই যে আজকে যে ঘটনাটা শুনলাম যে আনোয়ার চেয়ারম্যান যে মৃত একজন মানুষ তিনি নাকি বাসা চিনিয়ে নিয়ে আসলেন এবং আমি এছাড়াও আরেকটা ঘটনা বললাম সেটা হচ্ছে এখন যে ঘটনাটা আমরা শুনলাম যে একটু আগে যে ওনার বন্ধু ওনাকে এবং এর পরিচিত রিক্শাওয়ালা তাকে বাসায় নিয়ে এসছেন। তারা কারা? সুতরাং আমি সবসময় একটা কথা বলি যে আমাদের চারপাশে কারা আছে বেসিক্যালি আমরা জানি না। আমরা কারো সাথে ওঠা বসা করছি তারা কে? আমরা সত্যিই কি জানি? জানি না। আমাকে সহমিতা আচ্ছা না আমাদেরকে আরেকজন এসএমএস করেছেন, ইমেইল করেছেন তার নাম হচ্ছে সিফাত। সিফাত ইমেইল করেছেন এবং তিনি আ আ ইমেইল করেছেন চিটাগং থেকে। তারও ফয়েজ লেক নিয়ে একটা ঘটনা জানা আছে, সেই ঘটনা তিনি শেয়ার করেছেন। আর সময়টা ছিল রাত, আর রাতটা ছিল থার্সডে নাইট। হিরণ আ বরাবরের মতো বড়শির সিট কিনেছিল। আচ্ছা, বড়শির সিট কিনেছিল। আ এইবার সিট কিনেছিল আ আ ভাটিয়ারি লেকে। ওকে। মানে এটা কি মানে বড়শির সিট আমি ঠিক জানি না। এটা মনে হয় মাছ ধরার জন্য কোনো একটা কিছু এবং এটা চিটাগংয়ে যারা আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন ভাটিয়ারি লেকে। রাত ধীরে, ধীরে গভীর হতে লাগলো। আপনারা হয়তো জানেন যে লেকে, নদীতে কিংবা সাগরে বড়শিতে খুব একটা মাছ ধরে না। যে কয়েকটা লাগে তাও বড়শি তা তাও আ তাও বড়সড়ই লাগে। হিরণের সাথে একজন পার্টনারও ছিল। হিরণ হঠাৎ খেয়াল করল পার্টনারের যিনি সাথে ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছেন। কারণ তার পার্টনার জানতেন হিরণ ঘুমোবে না। রাত আরও গভীর হতে লাগলো। হঠাৎ হিরণ খেয়াল করলো ছোট একটা ছেলে সাঁতরে সাঁতরে লেক পার হচ্ছে। একবার এপার থেকে ওপার যাচ্ছে, আরেকবার ওপার থেকে এপার আসছে।
চাঁদের আলোতে ছেলেটির গায়ে পড়ার সাথে সাথেই কালো বর্ণের ছেলেটিকে দিকে হিরণের দৃষ্টি আটকালো। হিরণ ছেলেটি সম্পর্কে কিছু ভেবে ওঠার আগেই ছেলেটি অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই লেকের ওপারে পাহাড়ের গা ঘেঁষে যেখানে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দেখলো হিরণ যে সাদা রঙের আলখেল্লা পরা একজন মানুষ, যিনি নামাজ পড়ছেন। মানুষটি নামাজ পড়া শেষে সালাম ফিরালো। অমনি হিরণের চোখে মানুষটির দৃষ্টি আটকালো। যখন নামাজ পড়ার সময় হিরণের দিকে তাকালো, আর কি সালাম ফেরানোর সময় আটকালো। হিরণ ভাবছিল এত রাতে জঙ্গলের মধ্যে মানুষটি কিসের নামাজ পড়ছে। ভাবতে ভাবতেই হঠাৎ হিরণ দেখে মানুষটি নেই। সেই পরপর দুটি মানুষকে দেখলো। একজন সাঁতরে লেক পার হচ্ছিল, আর একজন জঙ্গলের ভেতরে নামাজ পড়ছিল। হিরণ যাদেরকে দেখলো তারা কারা, তারা কে, এইসব কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। পরদিন খুব ভোরে হিরণকে অজ্ঞান অবস্থায় পায় তার পার্টনার। পরদিন খোঁজ খবর নিয়ে স্থানীয় মানুষদের কাছে জানা গেল রাতে এরকম অনেকেই অনেক কিছু দেখে। হিরণেরও সেরকম একটা ব্যাপার হয়েছে, এবং হিরণের কাজিন সিফাত এই ঘটনাটি আমাদের ইমেল করেছেন। সো ফয়েজ লেক নিয়ে এরকম অসংখ্য ঘটনা আছে, আমি বুঝতে পারছি। সেই ঘটনাগুলি যদি আপনার জানা থাকে, আপনি যদি স্টুডিওতে আসতে চান, অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যদি আমাদের লিখে পাঠাতে চান, তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারেন bhuthfm@radiofruity.fm। এছাড়া আপনি আমাদের SMS করে যদি আসতে চান জানাতে পারেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলতে হবে আপনাকে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তো আপনার নামটা বলে আবার শুরু করবেন। অনেকেই হয়তো অনেকক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করেছি। সো ওর নাম কাইসার রহমানী। উনি এর আগে দুটো ঘটনা বলেছেন পরপর, তাই না? চাঁপাইনবাবগঞ্জের ঘটনা। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে। আমার মূল ঘটনাটার আগে কি আরেকটা ঘটনা বলা যাবে? হ্যাঁ, শিওর, আপনি বলতে পারেন। হ্যাঁ, সেই ঘটনাটাও আমিও প্রত্যক্ষদর্শী। আমি এর আগেও বললাম যে আমি আর আমার ফুফাতো ভাই, কাজিন তুহিন ভাই, আমার অনেক সিনিয়র, আমরা একসাথে এক ঘরে ঘুমাতাম। মানে ফুফাতো ভাই আমাদের সাথেই থাকতেন। হুম। তখন আমি ক্লাস 8 অথবা 9 এ পড়ি। তো আমাদের বাড়িটা মাটির দোতলা, তার পাশে আবার একটা ছোট্ট কয়েকটা ঘর। তো আমাদের যেটা বাথরুম ছিল, সেটার কোনো দরজা ছিল না, সেটা ছিল আপনার চট, গ্রামে চট বলে ওটাকে আর কি। মানে যেটা অ্যাডভান্সটা আছে। ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওটার উপরে বাথরুমে। তো আমি ঘরে তিন ভাইয়া, প্রায় রাত তখন 2:30-3টা এরকম হবে, উঠেছে বাথরুমে যাবে এই জন্য। ওকে। উঠে দেখে যে পানির শব্দ। হুম। তো উনি লাইট যেহেতু উনি অন করেছে, আমার ঘুম ভেঙে গেছে। তো উনি আবার ভাবলো যে মামি, মানে আমার আম্মা অথবা আব্বা থাকতে পারে। তো উনি আম্মার কথাটা বেশি মনে করছে, যে মামি হয়তো আছে, এই জন্য আবার চলে আসছে ওখান থেকে ঘরে। 10-15 মিনিট পরে আবার সেখানে গেছে, দেখেছে পানি পড়ছে। ওকে। তো উনি বিষয়টা খুব সহজভাবে নিয়েছে। আসছে, এসে আবারও প্রায় 15-20 মিনিট পরে গেছে, দেখেছে তখনও পানির শব্দ। পানি ব্যবহার করলে এখন যেরকম শব্দ সেরকম শব্দ আছে। তারপরে এসে আমাকে বলছে যে কি বাথরুমে মনে হয় মামি গেছে অথবা মামা গেছে। মানে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার। তো এতক্ষণ লাগার তো কথা না, প্রায় 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে এরকম। তখন আমি রুমে বসা, তুইন ভাইয়া ওই যে জানালার কথা বললাম, ওই যে জানালায় গিয়ে বলছে মামি মামি এভাবে ডাকছে। হুম। ও ও তখন আম্মা কথা বলেছে। আম্মা যখন কথা বলেছে তখন মানে তুইন ভাইয়ের ফার্স্ট প্রশ্নটা মাথায় আসছে যে তাহলে ওইখানে গিয়ে বাথরুম, রহমানি যেহেতু রুমে, মামি রুমে, বলছে যে বাথরুমের লাইটটা জ্বালাম তো। মানে জিন লাগে, বাথরুমের লাইটটা আমাদের ঘর থেকে, আম্মার ঘর থেকে যেত, আম্মা এটা দিয়েছে। তো লাইটটা দেওয়ার আগেই তুইন ভাই আবার ওই রুম থেকে বাথরুমের ওইখানে গেছে।
উনি দেখে কি এক মহিলা এবং মহিলার সাথে একটা 2-3 বছরের বাচ্চা দুইজনই বাথরুম থেকে জাস্ট বের হলো। আচ্ছা। বের হয়ে তুই ভাইও মানে আমাদের বাড়ি একটা গোলঘর ছিল ওইদিকে গোলঘরটা ছিল, পরবর্তীতে গরুও ছিল না এবং গোলঘরটাকে মানে আর ছিল না, যাতায়াত করা যেত গোলঘর ভিতর দিয়ে। যাতায়াত করা যেত কিন্তু বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, মানে স্পেস আর কি, মানে ভেতরে। বুঝতে পেরেছি। ওইখানে মানে ওইদিকে ওনারা ওই দুইজন বাচ্চা এবং মহিলা দুইজনই দৌড় দিয়েছে। ওকে। দৌড় দেয়া দেখে টুইন ভাইয়াও ওদের পিছনে দৌড় দিচ্ছে। একটা সময় মহিলাটা মানে গ্রামের ভাষায় এটাকে ড্যানাও বলে, বাহুটা। মহিলাটা ওই ছেলের এই বাহুটা ধরা মাত্র মানে ওইখান থেকে নিখোঁজ। দুজন অদৃশ্য হয়ে গেছে কিরকম? দুইজন অদৃশ্য হয়ে গেছে একদম চোখের সামনে, একদম চোখের সামনে। তখন আমি আসছি, আম্মাও আসছে, দিয়ে বললো যে এই ঘটনা। বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে যে বাথরুমে কোনো পানি নাই, শুকিয়ে গেছে পুরো জিনিসটা, পুরা বাথরুম শুকিয়ে গেছে। শুকানো মানে ওখানে কোনো পানির ব্যবহার হয়নি, কিন্তু পানির আওয়াজ পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছিল। তো এবার আমার মানে যে নেক্সট এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় এসে পর খুব অনেকদিন পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা ভালো বেশি করবে। তো একবার আমি এই ঘটনা কিন্তু এই পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক। আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনার উপরে। ঘটনার কারণ ভেতরে একটা মানে কি বলবো ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা এক জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের। আমাদের যেটা প্রত্যেকবার মানে এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের। তোমার শুনি। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরই ইন্ডিয়া। আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। যে হতে পারে। তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখেছে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়িও গোসল করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চালচলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা, মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলো বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো আর বিড় নিজে নিজে কি বলতাম। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু,
কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশ সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় ১ বছর পরে আমি বাড়ি এলাম। ওকে। বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি এসে সন্ধ্যাবেলা পৌঁছেছি। রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছি। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচণ্ড বকা খাই এবং প্রচুর রাত করি। মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায়, এটা হচ্ছে ২০০০ সালের ঘটনা। ২০০০ সালের ঘটনা। তখন আমি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি বাচ্চা। তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচেয়ে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খড়মোড় এলাকায়। খড়মোড় মানে ওইখানে একসময় খড় ছিল, মানুষজন বসবাস কম ছিল। এই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা আচ্ছা। সেটা খড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খড়মোড়। তো এই খড়মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর, এটা আমাদেরটা সেটা না। আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে ৫ মিনিট লাগে। আচ্ছা। ওইখান দিয়ে যেতে হয়। তো রাত ১২:৩০ প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামু আসছে। সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। তো সামু এসে বলছে যে, "টাকা দে।" আমিও আবার তুই বলতাম ওকে। তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না। কিন্তু বলতাম কেন জানি। বলছে যে, "টাকা দে।" তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল। কিন্তু এই যে মনীষীদের মতো চলাচল, আ কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছি ছোটবেলা থেকে। সে প্রায় ২০ বছর একই জায়গায় ছিল। যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি। আমি দিলাম টাকা। টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি। ১টা-২টা পর্যন্ত ঘুমাই। ম্যাচ থাকে না বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে। ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খড়মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি ১২:৩০-১টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে। তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন। তো ওই ক্লিনিকগুলোও ছিল না। একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি আসতে কবরস্থানের পাশ দিয়ে আসছি। আবার সামু আসছে। সামু এসে বলছে যে, আ "টাকা দে।" হ্যাঁ। আমি কিছু মনে করিনি। আমি দিলাম, চাইতেই পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করল। আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে ২-১ দিন আসছি। কোনটা ২-১ দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি। তখনও ১টা-১.৫টা বাজে। তো মানে কান্নার আওয়াজ। এই হু, হু, হু করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে? তো দেখলাম যে সামু এই
এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে সে মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। তা আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। তা আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখিস সে আবার আমার সামনে। তো আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে এসে আসলাম এখন আবার সামনে এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি কিন্তু প্রশ্ন জাগে নাই মনে। আর সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। দিয়ে সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো সমর চোখ দুইটা মানে আমার একটা মমতা, মানে সে চাচ্ছে। তো ওর চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, যা। ঠিক আছে দেবো বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম, সামু, যে সে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না। প্রচুর প্রচুর প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, আমি স্যার হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? তা আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? তা আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার। বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো ফাঁসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল। তো আমি বলছি যে সমত প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি? সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট? আমার মোট 3 বার 3 বার দেখা হয়েছে এবং 2 বার টাকা চেয়েছে, 1 বার চাদর চেয়েছে। একটা চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন ছিল। প্রত্যেকবারই কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে। এবং লাস্টে একবার যে কাঠে কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা। মানে তার আসাটা হয়েছে হঠাৎ। সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল ওরা আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি, আমি নিজে শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে প্রান্তর কবরস্থানে, খড়মর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের ওপরে বসে জিকির করছে। আচ্ছা। তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে। আসলে আপনি অনেক বেশি হইতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে। আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকেই দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ
এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি। কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন আপনি আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের না। কোনো কিছু? সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর ৩ বার ঘটেছে আপনার কাছে হ্যাঁ। এবং আপনি জানতেনও না যে লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না কারণ হচ্ছে যে আ একটা পাগল বেঁচে আছে না মারা গেছে So এটা একটা important কারো কাছে। বন্দুকের আড্ডার ভেতরে এটা একটা কোনো ইম্পোর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় ৭-৮ মাস আগে সাম্য মারা গেছে। তখন মানে আমি বা ঠান্ডা হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো? আমি কি বলবো? মানে আমি বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব? যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি মানে এটা বলে বোঝানো যাবে না। মানে করে যাইও কোনো মনে তো কি দ্যাটস রাইট। ফিরলাম আবারও সাথে নিয়ে ভূত এফএম এবং ঘড়িতে সময় এক্স্যাক্টলি ১১টা বেজে ৫৯ মিনিট। আর বুঝতেই পারছেন বছরের একদম ফার্স্ট শোতে আমরা আছি। ফার্স্ট ভূত এফএম। সুতরাং সেই জন্যই সবাইকে বছরের শুরুতে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা ভূত এফএম এর পক্ষ থেকে এবং যারা রেগুলার আমাদের সঙ্গে থাকেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থেকে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক, 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 অনেক শুভেচ্ছা। আর সেই সাথে আরেকটা খবর জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আজকে নিশ্চয়ই তারিখটা আপনাদের সবার মনে আছে। আজকে ৭ তারিখ এই মুহূর্তে নাই। লাকি 7 চলে গেছে। তারপরে এসছে 8th আজকে ৮ তারিখ জানুয়ারি মাসের এবং আজকে আমাদের একজন মানে যিনি সবসময় থাকে আজকে শুটিংয়ে কাজের বাইরে ভৌত স্টিপের আমাদের কি বলবো যে ভৌত এফ এবং ভৌত ইস্টের সবার খুব কাছের মানুষ এবং সবার খুব প্রিয় মানুষ আমাদের সুমন ভাই তার জন্মদিন আজকে বার্থডে। সুতরাং থেকে উইশ করছি ভূত এফের পক্ষ থেকে সকল আড্ডাবাজিদের পক্ষ থেকে রেডিও ফুর্তি ফ্যামিলির সবার পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের অনেক, 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 অনেক শুভেচ্ছা। আর আজকে বছরের শুরুতে কিছু গুড নিউজ দিয়েই শুরু করতে চাই। আমরা তো মূল ঘটনায় ঢুকবই। তার আগে জানাই যে স্ট্রিমিং করে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মানে বিভিন্ন বাঙালি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন এবং সবচেয়ে বড় কথা এই বাঙালি বললে মেশো না যে অন্য কোনো ভাষার মানুষ হয়তো শুনলে বুঝতে পারবেন না। বাট সেরকম একটি ইমেইল আমার সামনে রয়েছে। তিনি আমাদেরকে এসএমএস করেছেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে প্রণব রয় এবং প্রণব রয় বলছেন তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং রাত জেগে তিনি কিছু না ভেবেই একসময় হঠাৎ করে রেডিও ফুর্তি টিউন করে ফেলেন বা রেডিও ফুর্তি স্ট্রিম করে ফেলেন। করার পরে যেটা হয় সেটা হচ্ছে তিনি শুনতে থাকেন এবং তিনি বলেন যে তার অত্যন্ত ভালো লাগে। পড়ার পরে তার যাওয়ার কথা ছিল, টয়লেটে যাওয়ার একটু দরকার ছিল, সেটাও না যেয়ে তিনি একদম পুরোপুরি শুয়ে পড়েন এবং তিনি বলেন যে তারপর থেকে এখন ১১টা ৩০ বাজলেই তিনি রেডি হয়ে যান ভূত এফএম শুনতে এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। বাংলাদেশে তিনি লিখেছেন যে মেরি ক্রিসমাস সকল বাংলাদেশি বন্ধুদের এবং আগাম হ্যাপি নিউ ইয়ার, মানে এটা হ্যাপি নিউ ইয়ারের আগের একটা মেইল এবং তিনি বলেছেন যে সামনের ফ্রাইডে অপেক্ষা করছি তোমাদের নতুন গেস্টদের গল্প শোনার জন্য এবং বলেছেন যারা গেস্টরা এখানে আসেন তাদের সবার অসংখ্য প্রশংসা করেছেন। ওয়েলকাম টু বাংলাদেশ প্রণব রয় অ্যান্ড ওয়েলকাম টু রেডিও ফুর্তি। আপনি আসলে নিশ্চয়ই দেখা হবে এবং আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনার এই ইমেলটা অনেক ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য। ওকে, আরেকটা ইমেল আছে সেই ইমেলটা এসছে ইউকে থেকে। ওকে, তিনি লিখেছেন যে ভূত এফএম অথরিটি, আই অ্যাম ফয়সাল খান হৃদয়, আই অ্যাম বিগ ফ্যান অফ ভূত এফএম এবং তিনি এই প্রোগ্রামটা মানে অসম্ভব রকমের এনজয় করেন। তিনি বলছেন তাকে স্ট্রিম করে শুনতে হয়, স্ট্রিমিংয়ের মাধ্যমে তাকে শুনতে হয় এবং তিনি ইউকেতে থাকার কারণে টাইমটা খুব অড একটা টাইম হয়ে যায় তার জন্য, মানে কাজের সময়ে পড়ে যায় ভূত এফএম। তো তিনি বলেছেন যে এটা অন্য কোনো উপায় আছে কিনা। আমি রেডিও ফুর্তি কর্তৃপক্ষকে জানালাম, অথরিটিকে সত্যি সত্যি জানিয়ে দিলাম আপনার কথাটা। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে আপনারা যারা শুনতে চান। তবে আমি একটা কথাই বলবো, ভূত এফএম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন। যদি আপনারা না থাকেন তাহলে ভূত এফএম থাকবে না।
সো আজকেও আমাদের কাছে অসংখ্য ইমেল আছে। আজকেও আমাদের সাথে অসংখ্য রকমের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো গেস্ট রয়েছেন আমাদের সাথে। তো ১ম এ যে গেস্টটির কাছে আমি যাবো, আমরা সরাসরি গেস্টের কাছে যাই। বুঝতেই পারছেন আমাদের সাথে সাউনি যে রেগুলার যেরকম থাকেন আজকেও তিনি আছেন আমাদের সাথেই থাকবেন পুরো শো জুড়ে। আর আমাদের ১ম যে গেস্ট, সেই গেস্টটির সাথে আমি শুরুতে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কায়সার রহমানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছি। আর বর্তমানে ফ্রিল্যান্স কাজ করছি। ওকে। সো পরিচয় পর্ব তো আমরা পরিচিত হলাম আপনার সাথে এবং আপনি আমাদের ইমেইল করেছিলেন। জি। চমৎকার ইমেইলের জন্যই আপনাকে আসলে মূলত এখানে ডাকার মূল কারণ যেটা আরকি আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান? আজকে একদম শুরু করতে চান কোনটা দিয়ে? আসলে ভৌতিক ঘটনা আমার জীবনে বিক্ষিপ্তভাবে মোট ৩ টা ঘটেছে। ওকে, ৩ টা ঘটনা শুনবো, তবে তার আগে আমি কয়েকটা এসএমএস পড়ে ফেলি। কারণ ঘটনাগুলো শোনার আগে কিছু এসএমএস পড়া উচিত। যারা এত কষ্ট করে এসএমএস পাঠাচ্ছেন। মোমেন বলেছেন যে আজকে ২ সপ্তাহ পরে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন আজকেও তিনি আশা করছেন যে সবসময়ের মতো খুব মজা পাবেন। মজা পাবেন কিনা জানি না। আমার মূল কাজটা হচ্ছে ভয় মিশ্রিত মজা দেয়া। সেটা পেলে খুব খুশি হব। থান্ডার বয় লিখেছেন যে আমার ফার্স্ট সেমিস্টার এক্সাম চলছে, বাট ভূত এফএম না শুনে থাকতে পারছি না। ভূত এফএম কি আমাকে পাগল করলো? সর্বনাশ! আমি চাই না যে কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্টের আমাদের এই অনুষ্ঠানের কারণে অনেক বেশি রকমের পসার বেড়ে যাক। আমি সেটা চাই না। সো সেটা কোনো কারণ না। আমার মনে হয় যে আপনার ভালো লাগছে সেই জন্যই। আসলে ওই যে বলে না যে আমি এত বেশি ভালো লাগে যে আমি পাগলের মতো শুনি। এরকম টাইপের কিছু একটা করতে পারে। মুনেম লিখেছেন যে আচ্ছা, মুনেমের একটা এসএমএস আমি পড়েছি। তৌফিক লিখেছেন যে আমি অভাগা, আমার এসএমএস পড়তে সমস্যা কি? আমি ঠিক বুঝতে পারছি না। তবে যদি আপনার এসএমএস মানে ভূত এফএমে যদি আপনার এসএমএস না পড়া হয়, তাহলে বুঝবেন সমস্যাটার নাম হচ্ছে একদমই ডেফিনিটলি ভৌতিক সমস্যা। এটা আমাদের কারো সমস্যা না। তুরান লিখেছেন যে ২০১১ র শুরুতেই মনটা খারাপ হয়ে গেল যখন রাত ১২ টার সময় ভূত এফএম প্লে করা হলো না। ওকে। মনেও একইভাবে 31st এ তিনি ওয়েট করেছিলেন। আসলে আমরা চাইছিলাম যে ওইদিন সবাই একটু কেমন একটু পার্টি মুডে, একটু মজা, মানে নিউ ইয়ার আসছে এরকম একটা মুডে থাকেন। তো সেই সময় খামোখা ভয় পাইয়ে দিয়ে কি লাভ? তবে আমি ভাবিনি যে আপনারা এত মিস করবেন। আমি কিন্তু খুব মিস করেছি। সো এখন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, যিনি আমাদের তার জীবনের ঘটনা বলবেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা। আমি তখন তারপরে আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন। হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। হুম, হুম। ১ম ঘটনাটা বলি, যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5 এর ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম। একসাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত। সেটা ৩ টার সময় হতো বা ৪ টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা-আব্বার কাছে গিয়ে ঘুমাতাম। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং বুঝতে পারতাম যে আমার আব্বা-আম্মাও বিষয়টা খুব এনজয় করতো। তাদেরও ভালো লাগতো। যে ছেলে শুচ্ছে আমাদের সাথে সে, রাইট। তো একদিন আমি এরকম আমার ঘুম আ ৩টা ৪টার দিকে, টাইম নির্দিষ্ট করে বলতে পারব না। ৩টা ৪টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দেই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরনো বাড়ি ছিল। আচ্ছা। তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুলল। দরজা খুলে তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই। বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে। লম্বা হয়ে শুয়ে থাকি, রাইট। দৈর্ঘ্য যেটা। মানে খাটের এক প্রান্তে মাথা থাকে, আরেক প্রান্তে পা থাকে। এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা খাটের যে প্রস্থ সেই অনুযায়ী হচ্ছে। সেই অনুযায়ী একসাথে পাশা